কিছু বলবে? জি স্যার, ডিন স্যার বলেছে সবার 10 মিনিট আগে যেন উপস্থিত থাকেন। আচ্ছা, থাকবো। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার নতুন স্যার আসবে, এই জন্য সভা সেমিনারের কি দরকার? সময়ের একটা মূল্য আছে না স্যার? শোনো, শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর। সেই কারিগরকে যদি তুমি যথাযথ সম্মান না দিতে পারো, এই জাতিতে কোনো দিন কোনো কারিগর জন্মাবে না। তাছাড়া উনি কিন্তু আমাদের মতো সাধারণ শিক্ষক না, উনি লন্ডন থেকে পিএইচডি করে এসছেন। বলতে পারো এটা আমাদের ইউনিভার্সিটির একটা সৌভাগ্য। সরি স্যার, কথাটা আমি বলি নাই, হাশেম স্যার বলেছে। ও আচ্ছা, ঠিক আছে। আসতে পারি স্যার? হ্যাঁ, এসো। তোমার ভুলে গেলে চলবে না যে তুমি এখন শিক্ষার্থী না, তুমি একজন দায়িত্ববান শিক্ষক। এই বিষয়টা মনে রাখো। সরি স্যার। আজকে আমাদের মাঝে যিনি আসবেন তিনি একজন তরুণ রসায়নবিদ। লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি স্বেচ্ছায় আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এই জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। কিছু বলবে? জি স্যার, আজকে যে নতুন টিচার আসার কথা ছিল উনি আসছে, আমরা কি নিয়ে আসবো? অবশ্যই। আমি জানি যারা আমাদের পূর্ণ সহকর্মী আছেন তারা একটু অবাক হচ্ছেন, বিস্ময় প্রকাশ করছেন। যিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন তার দুটো পরিচয় আছে। তিনি একসময় আমাদের বিশ্ববিদ্যালয়ের পিয়ন ছিলেন, সাথে সাথে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর সাদ বিন আবদুল্লাহ। আমরা শুনব তার মুখে তার জীবনের সেই সংগ্রাম জয়ের কাহিনী। প্লিজ মিস্টার সাদ। জি। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, যারা যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা,
সালাম, ভালোবাসা। একটু আগে ডিন স্যার যে কথাটি বলেছেন সেটা একেবারেই সত্যি। আমি এই ইউনিভার্সিটিতে এই নিয়ে দুবার এসেছি। প্রথমবার যখন আমি এসেছিলাম তখন আমি ছিলাম একজন পিয়ন, আর আজকে যখন এসেছি এখন আমি একজন শিক্ষক। সেদিন আর আজকের মাঝে একটা লম্বা সময়, এবং আমি বলবো এই সময়টা আমার জীবনের সেরা সময়। হাত থেকে জিনিস কিভাবে পড়ে? ইডিয়েট কোথাকার! স্যার ইচ্ছা করে তো ফালাই নেই স্যার, এতগুলো বই সামলাতে পারিনি সেই জন্য পড়ে গেছি স্যার। তুলতে গিয়ে আবার ব্যাগটা উপরে গেছে। চুপ ইডিয়েট! আমার মুখে মুখে তর্ক করে বেয়াদব কোথাকার! এই শ্রেণীর একটাই স্বভাব, দোষ কখনো স্বীকার করবে না, খালি মুখে মুখে তর্ক করবে। ম্যাডাম, সালাম ম্যাডাম, কোথায় যাচ্ছেন? এই বিমুনটাকে নিয়ে আর পারছি না, খালি মুখে মুখে তর্ক করে। তা ম্যাডাম কোথায় যাচ্ছেন? আজকে নতুন একটা শাড়ি পরেছেন, অনেক সুন্দর লাগছে। অবশ্য আপনি যে কোনো শাড়ি পরবেন ওটাতেই আপনাকে সুন্দর লাগবে, এতে শাড়ির কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব হচ্ছে আপনার সৌন্দর্যের। থ্যাঙ্কস। কি হয়েছে? জি, একটা জিনিসও হাতে রাখতে পারে না, দেখুন না কি অবস্থাটা করেছে, আবার মুখে মুখে তর্ক করে। সামলাতে না পারলে এত কিছু নেওয়ার দরকার কি স্যার? আর তাছাড়া তুমি তো দেখছি দিন দিন অন্যের বাসার কাজের লোক হয়ে যাচ্ছে। ভার্সিটি তো তোমাকে অন্যের ব্যক্তিগত কাজ করার জন্য টাকা দিয়ে বেতন দিয়ে রাখেনি। তাড়াতাড়ি কাজ শেষ করে এসো, ভার্সিটি অনেক কাজ পড়ে আছে। জি। হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না, লাগে না জোড়া, লাগে না, লাগে না জোড়া। আমার পথে তোমার ছায়া পড়লে আড়াল করে থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার জানা? রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখে। বাহ, আপনার গানের গলা তো অসাধারণ। সেরকম কিছু না, আসলে ওই ছোটবেলা থেকে এই গানটা শোনা বড় হয়েছি। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় শুনছি। মানে আপনি কলেজে পড়েছেন? মানে সরি, মানে আপনি কোন কলেজে পড়েছেন? ইয়ে ফটোকপি করে আনতে বলছিলাম, ওটা করা হয়ে গেছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার সাদ মিয়া? জি ভালো, ভালো আছি স্যার। বাড়ির দিকে যাচ্ছ? জি স্যার। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। আমি তোমার সিভিটা দেখলাম, তুমি তো অসম্ভব মেধাবী ছাত্র ছিলে। লেখাপড়াটা কেন বন্ধ করে দিলে ঠিক বুঝতে পারলাম না। স্যার এটা সত্য, মেধাবী ছিলাম। ভালো একটা সাবজেক্টে আমি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তিও হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কি যেন হইল স্যার, আব্বাই আমাকে ছেড়ে চলে গেল। বেশি দিন লাগলো না স্যার, 6 মাস। 6 মাসের ভিতরে পুরো সংসারের দায়িত্ব আমার উপর চলে আসলো। পাশে মা অসুস্থ, ছোট বোন এর পড়ালেখা, সবগুলো দায়িত্ব আমার উপর। আমার দ্বারার পড়ালেখা কোনোভাবে করা হইল না স্যার। আমার মা, আমার বোনের দায়িত্ব আমার উপর, তো সেজন্য আর পারলাম না স্যার। একেবারে অসম্ভব ছিল না কিন্তু।
তুমি যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তাহলে কিন্তু তোমার লেখাপড়া এবং চাকরি দুটোই চালিয়ে যেতে পারো, অসুবিধা হবে না। স্যার অনেক বড় একটা কথা বলছেন স্যার, কিন্তু আমি মনে হয় না পারবো স্যার। আমি খুব সামান্য বেতন পাই স্যার। ধরেন যে বেতনটা পাই এটা দিয়া মার অসুখ বিসুখের টাকা, ছোট বোনরা লেখাপড়া, আমাদের সংসার সেটা চালাইতে হিমশিম খাইতে হয়। এখন যদি আমি চাকরি করে পড়াশোনা করতে চাই সেটা হয়তো করতে পারবো, কিন্তু স্যার ওই পড়াশোনার খরচ ওইটা আমি কোত্থেকে জোগাবো স্যার? চলো আজকে তোমার সাইকেলে চড়ে বাড়ি যাব। কতদিন সাইকেলে চড়া হয় না। কি বলছেন স্যার? আপনি আমার এই সাইকেল চালাইবেন? চেষ্টা করতে দোষ কি, চেষ্টা করে দেখি পারি কিনা। চেষ্টা না করলে মনে হবে যে পরাজয়টা মেনে নিলাম, আর চেষ্টা করলে পরাজয়টা হবে না, মনে হবে চেষ্টা তো করেছি। হ্যাঁ, মনের একটা শান্ততা থাকবে, তাই না? কি ব্যাপার, যুদ্ধের ময়দানে একা ছেড়ে দিলে নাকি? একটা বিশ্বস্ত হাত পাশে থাকলে যে কোনো যুদ্ধ জয় করা যায়। মনে করো আমি তোমার সেই বিশ্বস্ত হাত। জি স্যার, আপনি চলো যাওয়া যাক। কি বইটা? রসায়ন বই। তুমি এই বই লাইব্রেরি থেকে কেন নিয়েছো? তুমি এই কলেজের শিক্ষক নাকি ছাত্র? তো আবার রসায়ন বই নিয়েছো? হ্যাঁ, রসায়ন বই। তুমি এই বইটা কেন নিয়েছো? তুমি রসায়ন খায় না মাথায় দেয়, এটা কি তুমি জানো? খোঁজো, আমি দেখবো। এই বইটা আমি 2 দিন যাবত খুঁজতে খুঁজতে হয়রান। আমি দেখবো তোমার চাকরি কিভাবে থাকে। স্যার, এক্সকিউজ মি স্যার, কি হয়েছে? এই যে এই ছেলে, কি আর বলবো, আমি রসায়ন বইটা আমি 2 দিন যাবত খুঁজে খুঁজে হয়রান লাইব্রেরিতে, আমি পাচ্ছি না। আমার একটা ইম্পর্টেন্ট কাজ, আরে এসে দেখি এই বিদ্যাসাগর মহাশয় এই বইটা বসে বসে নিয়ে পড়ছে। এটা সহ্য করা যায়? স্যার, বইটা তুমি নিয়েছিলে? স্যার, আপনি যেভাবে বৈষম্য করে কথা বলছেন এতে তো সমাজ পরিবর্তন হবে না। একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক জ্ঞানটা, সঠিক শিক্ষাটা পৌঁছে দেওয়া, তার পজিশন বিচার করার না। আর তাছাড়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে একজন পিয়ন বই নিতে পারবে না এমন কোনো আইন তো কোথাও লেখা নেই। কি আর বলবো স্যার, আপনার অনেক জ্ঞান, আপনি অনেক কিছু জানেন, কিন্তু যত্রতত্র জ্ঞান বিতরণ করবেন না, আমাকে জ্ঞান দিতে আসবেন না। এই শোনো, হাঁসের বাচ্চার মতো করে পায়ে পায়ে পড়ি। আচ্ছা, তোমরা ক্লাসে যাও। স্যার, এটা অনেক ভালো কিছু। মন খারাপ করে না, পড়াশোনাটা যেভাবে হোক চালিয়ে যাও, কেমন? স্যার, স্যার আবার কি করেছে স্যার? এই ছেলেকে দিয়ে তো কিচ্ছু হবে না, একটা বেয়াদব ছেলে, অকর্মণ্য। আমি বুঝি না স্যার, এইরকম একটা অপদার্থ ছেলে কিভাবে আমাদের ভার্সিটিতে চাকরি পায়। অবশ্য কিছুই করার নেই, সব জায়গায় তো এখন অপদার্থদের দখলে চলে গেছে। এই ছেলে আমাদের ভার্সিটির ছাত্র হতে চায়। প্লিজ ম্যাডাম, বুঝলাম না স্যার। আমি সব আছে দেখুন। ও তো অনেক ভালো স্টুডেন্ট, ও আমাদের স্টুডেন্ট হলে তো ভালোই হয়। তাহলে তো ওকে চাকরিটা ছাড়তে হবে। এটা কি বলছে? চাকরি কেন ছাড়তে হবে? চাকরি করে তো লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব।
এরকমটি পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি করেছেন। বলতে গেলে কি এর চাইতে খারাপ অবস্থায়ও তারা ছিলেন। আমি তো মনে করি স্যার ও লেখাপড়া চালিয়ে গিয়েও ওর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। আমিও খুশি স্যারের সাথে একমত। তাই বলে স্যার একটা পিওর কিভাবে ভার্সিটির স্টুডেন্ট হয়? হাসিম সাহেব, পিয়ন ছাত্র হবে না। পিয়ন এবং ছাত্র দুটোই আলাদা ক্যারেক্টার। একজন মানুষ যদি দুটোই বহন করতে পারে তাতে তো আমাদের আপত্তি থাকার কথা না। আমরা শিক্ষক, জাতিগড়ের কারিগর। প্রদীপের তলায় যদি অন্ধকার থাকে তাহলে কি করে হবে? তারপরেও স্যার আমার মনে হয় এই কাগজপত্রগুলো একটু সরজমিনে চেক করা দরকার। হাসিম সাহেব, আমি কাগজপত্রগুলো চেক করেছি। আপনি ব্যবস্থা নেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সত্যি। বলবি চির উন্নত বংশী শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রি বলবি। স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস শুরুর আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করছি। আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? একটু অপেক্ষা করো। এই হচ্ছে তোমাদের সারপ্রাইজ। ওয়ালাইকুম আসসালাম। আসো স্যার। সাদ হচ্ছে তোমাদের ক্লাসের নতুন অতিথি। কি তোমরা সবাই কনফিউজ? ইয়েস, টোটালি কনফিউজ ম্যাম। সাদ আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ও আজকে থেকে তোমাদের ক্লাসমেট। আর একটা কথা, সাদ কিন্তু অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সাদকে কেউ একজন বসতে দাও। যাও স্যার, বসো। তোমরা ঝটফট মহাশূন্য যত রকমের গার্বেজ আছে এগুলোর নাম লিখে ফেলো। গার্বেজ কিভাবে সৃষ্টি হয় লিখে ফেলো। আমি সৃষ্টির রহস্যটা বলতেছি। এই ধরো পৃথিবীটাকে টানতেছে সূর্য, আবার পৃথিবীটাকে ওই দিক থেকে অন্যান্য গ্রহ টানতেছে, এমনকি দূরের কোনো নক্ষত্র টানতেছে। অনেক দূরের নক্ষত্রগুলো গ্রহগুলো পৃথিবীকে টানতেছে। টানাটানি চলতেছে আর কি, না কোনো ধাক্কাধাক্কি চলে না, খালি টানাটানি চলে। এই টানাটানি যদি ইমব্যালেন্স হয়ে যায় তখন মহাশূন্যে ছিটকে চলে যায় কোনো গ্রহ বা নক্ষত্র। এইরকম যখন ছিটকে চলে যায় তখন সেটাকে গার্বেজ বলে। তখন মহাশূন্য সে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। আমি পড়াইতেছি গার্বেজ, আর এখানে একটা গার্বেজ বসা রয়েছে। ক্লাসের গার্বেজ, এই যে গার্বেজ, এই ক্লাসে গার্বেজ থাকলে পড়াবে কি করে? মহাশূন্যে যে গার্বেজ গুলো আসলে এমনি গো, এই গার্বেজ কোথা থেকে আসে ক্লাসে? আশ্চর্য। আর কথায় আছে না যে মানে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চেনা পড়লে নষ্ট হয়ে যেতে, ক্লাসের চেনা পুরো ক্লাসে নষ্ট করে ফেলতেছে। দেখো চুপচাপ, না লিখে বেরিয়ে যাও। এই সাদ, কোথায় যাচ্ছো? বাসায় যাচ্ছি। আচ্ছা, কিন্তু তোমার সাইকেল কোথায়? সাইকেল নষ্ট হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আমিও তো বাসার দিকে যাচ্ছি, তুমি রিকশায় উঠো। না, রিক্সায় উঠুন যাবো না। ওই আমার আবার আরেকটা কাম আছে, ওই কামটা করতে যাইতে হবে। কি কাজ? লাঞ্চ করি নাই, খিদা লাগছে, লাঞ্চ করতে যাবো।
তো বাইরে খাবার খেলে শরীর খারাপ করবে না? এটা একটা কথা বললেন আপনি। আমরা আমাদের মতো মানুষরা ঘরের খাবার পাবো কই? বাহ, তোমার তো সেন্স অফ হিউম্যান লেভেল অনেক হাই। রিক্সায় ওঠো, তোমাকে হোটেল পর্যন্ত নামিয়ে দিচ্ছি। না না, আপনি ভুল ভাবতেছেন। আপনি যেসব হোটেল ভাবতেছেন ওসব হোটেলে আমরা খাইতে পারি না। ওগুলো আমার জন্য স্বপ্ন। আমরা যে হোটেলে খাই সেটা খুব নিম্নমানের, কিন্তু খাবারটা ভালো। আচ্ছা, মানুষকে আবার নিম্নমানের হয় নাকি? সৃষ্টিকর্তা কি মানুষকে মান নির্ণয় করে পাঠায়? উচ্চমানের, নিম্নমানের, মধ্যমানের? একটা কথা না বলে আমিও পারতেছি না। এই যে আপনার সেন্স অফ হিউমারও অনেক অনেক ভালো। তো রোজ রোজ এরকম বাইরে খাবার খেতে ভালো লাগে? পেটে যদি ক্ষুধা থাকে না, দুর্ভাগ আসে ভাল লাগে। কিন্তু এটা সত্যি, হোটেলটা নিম্নমানের কিন্তু খাবারের স্বাদ অমৃত। খাইতে ভীষণ ভাল লাগে, খারাপ লাগে না। আমার মতো নিম্নমানের মানুষদের চইলা যায়। আচ্ছা, আমার পেটেও না অনেক ক্ষুধা পেয়েছে। চলো, তোমার সুস্বাদু খাবারটা আজকে আমিও খাবো। কি বলতেছেন আপনি? আপনি আমি সিরিয়াস। জীবনের সব কিছু স্বাদ নেওয়া অনেক ভালো। ওঠো রিক্সায়। ওই মামা এদিকে আও। হ্যাঁ ভাই, উনি কে? তোমার নতুন কাস্টমার, এরপর থেকে আইবো। ও বুঝছি, ভাবি না? ও কদিন পরে ধর আমাদের দোকানে আসবেন না, বাসায় খাবেন, ভাবি ভাত করে দিব, মজায় মজায় খাবেন। বেশি কথা কও তুমি। সুযোগ পেলে এত বেশি কথা বলো কেন? কি কি খাবার আছে তুমি সেটা বলো। আছে আমাদের শুটকির ভর্তা, আলুর ভর্তা, মুসুরি ডাল, তারপরে তো আছে মনে করেন করলা ভাজি, এগুলি। এত আইটেম! আসলে তো এটা 5 তারকা হোটেলের মতোই মনে হচ্ছে। একটা কাম করো মামা, তুমি ওই যে আলু ভর্তা, শুটকি ভর্তা, সরিষা ভর্তা আর কাঁচা মরিচের ভর্তা দাও, সাথে ডিম দাও, আর যদি ওই আলু ভাজি থাকে সেটাও দাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, সমস্যা নাই, তুমি নাও। শুরু করে। ঠিক আছে। পানি পানি, ঝাল ঝাল। জানো, এর আগে আমি এত খাবার কখনো খাইনি। মনে হচ্ছে গলা পর্যন্ত খেয়ে ফেলেছি। সত্যি বলেছো তুমি, খাবারগুলো খুবই সুস্বাদু। আমাকে মাঝে মাঝে এখানে নিয়ে আসবে, আমিও খেতে চাই। একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, এই যে পহেলা বৈশাখে সবাই ঘটা করে পান্তা ভাত খায়। যারা প্রতিদিন দামি দামি হোটেলে খায়, দামি দামি খাবার খায়, তাদের কাছে পয়লা বৈশাখে পান্তা ভাতটা উৎসবের মতো। আর যারা প্রতিদিন পান্তা ভাত খায়, তাদের কাছে পান্তা ভাতটা অভিশাপ, পুরাই অভিশাপ।
আচ্ছা, তোমার এক্সাম প্রিপারেশন কেমন? ভালোই। সামনে নাই মজা, সামনে বাইরে রাখেন। মামা ঘুরিয়ে ফেলেন। আমি কোনোভাবেই মানতে পারছি না। আমার মনে হচ্ছে কোনো একটা কিন্তু আছে। কিসের কিন্তু? মানে এর থেকে বাংলাদেশ আর কেউ ভালো রেজাল্ট করেনি, সাথে একাই করছে। শোন, সাথে এমনি তো খুব ভালো স্টুডেন্ট, অনেক মেধাবী স্টুডেন্ট, সেটা আমরা সবাই ভালো করে জানি। আর আমি বুঝি না মামুন, তোর এত সমস্যা কিসের? সাক্ষীর এত প্রবলেম কিসের তোর? প্রবলেম আছে। কি প্রবলেম হলো কয়েকজন পিয়ন সারাটা দিন ও ক্যাম্পাসের এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করে, ও পড়ালেখা করার সময় কই পায়। আর এই জন্যই আমার সন্দেহ আছে ও এত ভালো রেজাল্ট কী করে করলো। ঠিকই তো, ও কখন পড়ে? ওই তো স্যার যাচ্ছে, ওকে ডাকি। না 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 না, ওকে ডাকিস না। ওইখানে আসলেই তোরা যে সিনকেট করবে সেটা খুব ভালো মতোই আমি বুঝে গেছি। তোরা থাক তোদের সব গুজব নিয়ে, আমি গেলাম। আরে ফাইজা, কি ব্যাপার, আপনি এখানে আসছেন কেন? আপনাদের ফ্রেন্ডদেরকে সাইডে এখন আপনি যদি এখানে থাকেন, ওরা যদি দেখে মাইন্ড করবো তো। মাইন্ড করবে কেন? আর করলেও বাকি। আচ্ছা বাদ দাও এসব কথাবার্তা। তুমি এত অবিশ্বাস্য রেজাল্ট কিভাবে করলে? অবিশ্বাস্য রেজাল্ট মানে? আপনি এইভাবে কেন বলতেছেন? আপনার কি ধারণা যে পরীক্ষা আমি দিয়ে ভূতে দিচ্ছে? আমার তো মনে হচ্ছে তুমিই একটা ভূত। কেন ইমাজিন যে 100-তে 95 কিভাবে সম্ভব? সম্ভব, সব কিছু সম্ভব। চেষ্টা করলে, সততা থাকলে, ঠিকঠাক মতো পড়াশোনা করলে সব সম্ভব। একটু হ্যাঁ দোস্ত বল। কি? আচ্ছা আমি সাদকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখ এখন, রাখ, বাই। সাদ, আজকে মামুনের বার্থডে, তোমাকে ইনভাইট করেছে, তোমাকে তো যেতেই হবে। আমারে? তুমি যে ভালো রেজাল্ট করেছো সবাই তো টাসকি খেয়ে গেছে, আর তুমি তো এখন আমাদের ভার্সিটির সেলিব্রিটি। এসব বলার দরকার নেই, আমি যাবো না। আমি কোনো কিছুর মধ্যে নাই, আমি যাইতে চাই না। আপনার কাছে ওরা বারবার করে যেতে বলেছে, তুমি যাবে না? না। দেখো ওরা বারবার করে বলছে, আমার মনে হয় তোমার যাওয়া উচিত। আমি জানি যে মামুনের সাথে তোমার একটা ভুল বোঝাবুঝি আছে। দেখো মামুন বাহিরে যাই হোক না কেন, ছেলেটা ভিতরে ভালো। আমার মনে হয় তুমি গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি যাবে আজকে। শোনো, তুমি যদি না যাও আমিও কিন্তু যাব না, কথাটা মাথায় রেখো। আচ্ছা তোরা মিথ্যা আশ্রয় কেন নিচ্ছিস? আচ্ছা বন্ধু, তোমার একটা জিনিস বলি, আজকে যে আমার জন্মদিন না, এই কথাটা আমি যদি সাদকে না বলি, তুমি জানতে পারবে? তাহলে তোরা এই নাটকটা কেন করতেছিস বলবি একটু আমাকে? হ্যাঁ তোমাকে বলবো। আমি গোপন সূত্রে নিউজ পেয়েছি সাদ প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। কি বলিস? মানে
এটা কি করে পসিবল? হ্যাঁ, এটি সম্ভব, এবং এটা এই কারণেই সম্ভব কারণ সে আমাদের ক্যাম্পাসের পিয়ন। ভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাওয়ার অ্যাক্সেস ওর আছে, এবং প্রশ্নপত্র ফাঁস করাটা ওর পক্ষেই সম্ভব। সাদাস বন্ধু, মানে কোনো সমস্যা হয় নাই তো? না, জন্মদিনের প্রোগ্রামে আসছি, কিন্তু কেক তো দেখতেছি না, কেক কই? ও বন্ধু, মানে আসলে হয়েছে কি, মানে আমি না চিন্তা করলাম যে প্রত্যেকবারই একই রকম বার্থডে না করে একটু আলাদা করি, কি কেক কাটবো, মোমবাতি জ্বালাবো, এই জন্যই আর কি। তো বন্ধু, আসলে তোমাকে ফাইজা অনেক দিন ধরে একটা কথা বলতে চাই, তো এই কথা বলার সুযোগ খুঁজছিল, পাই নাই। তো ফাইনালি ভাবলাম জন্মদিন আমরা সবাই একসাথে হব, তাই ভাবলাম আজকে যদি ফাইজা তোমাকে কথাটা বলে তাহলে একটু সবারই ভালো হয়। কি ফাইজা, মানে বলো। মানে কি হয়েছে না, মানে আমি না, মানে ওরা 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 মনে করে আপনি আপনি প্লিজ মাইন্ড করবেন না। মানে আরে মাইন্ড করার কি আছে, আমাদের বন্ধু না, মাইন্ড করবে কেন? কি কি বলতে চান আপনি? বলেন, সমস্যা নাই। আচ্ছা, মানে কি হচ্ছে স্যার, স্যার আমাদের সকলের ধারণা তুমি প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, এবং তুমি তো জানোই আমাদের সকলের পরীক্ষার রেজাল্টের কথা। তুমি যদি আমাকে পরীক্ষায় হেল্প করতে, আমাদের সবাইকে হেল্প করতে, তা তুমি কথাটা ক্লিয়ার করে বলো। আমি বলছি শোনো, তুমি প্রশ্ন ফাঁস করে আমাদেরকে দিবে, আমরাও ভালো রেজাল্ট করব, তাতে কারো কোনো ক্ষতি হবে না, আর এই বিষয়টা আমরা সবাই গোপন রাখবো। কি বলিস তোরা? হ্যাঁ, মানে কোনো সমস্যা নাই তো, মানে আমাদেরকে বলো, আমরা না গোপন রাখলাম, বলো। আসে এই সব কি ফাইজলামি নাকি? আমি কিছু করি নাই, তুই জিজ্ঞেস করো, সবাই জেনে গেছে সাত একজন দুষ্কৃতিকারী, প্রত্যেকবার প্রশ্নপত্র ফাঁস করে সে রেজাল্ট ভালো করে। কোনটা আমি না, সবাই জানে। এই জানেন আপনারা? মামুন সাত কি করতে পারে কি করতে পারে না সেটা তুইও ভালো জানিস, আমিও ভালো জানি। এই সব যে ওদের মাথায় তুই ঢোকাইতেছিস, এটা ভালো মতো বোঝা যায়, ভালো মতো। আমি কিছু করিনি। তুই কিছু করস নাই? তুই কিছু করস নাই? হ্যাঁ, তোকে না আমি দেখা নেব ভালো মতো। তুই কিছু করস নাই না? শুন, সত্যের সবসময় জয় হয়, এইসব করে না কোনো লাভ নাই, বুঝছস? কোনো লাভ নাই। আমি মানছি সাদেমানটা করেন, আমাদের কাছে তেমন কোনো তথ্য প্রমাণও নেই, তারপরেও আমাকে ভার্সিটি রেপুটেশনের কথা ভাবতে হচ্ছে। কিছুক্ষণ পর সাংবাদিকরা এসে পড়বে, তখন সারা দেশ জেনে যাবে আমরা কীভাবে সাদকে ভর্তি করেছি, সারা দেশ জেনে যাবে আমাদের এখানে প্রশ্নপত্র ফাঁস হয়। স্যার, আপনি আসলে কি করতে চাচ্ছেন? আসলে আমার একার সিদ্ধান্তে কিছু হবে না, আপনাদের সকলের সিদ্ধান্তেই আমার সিদ্ধান্ত। স্যার, আমি শুধু একটা কথাই বলবো, আমি অন্যায় কিছু করি নাই স্যার, 2 নম্বরে কিছু করি নাই। তারপরও আপনারা কর্তৃপক্ষ যদি কোনো সিদ্ধান্ত নেন, মাথা পাইতে দিব। আসি স্যার।
ওয়ালাইকুম সালাম। তোর মোবাইল বন্ধ কেন? ফোনটা বেচে দিছি স্যার। বেঁচে দিছো মানে? চাকরি বাকরি পাইছো না? না স্যার। আর চাকরি খুঁজতে হবে না, একটা পাসপোর্ট রেডি করো। কেন স্যার? তোমাকে বলেছিলাম না ছেলে বিদেশে থাকে? জি জি। তোমার ব্যাপারে আমি ওকে সব বলেছিলাম। তোমার জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা করেছি। কি করতেছেন আপনি স্যার? আরে পাগল, তোমরা হচ্ছে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। তোমরা যদি হারিয়ে যাও দেশ উঠবে কি করে? তুমি এখন বাড়ি যাবে, বাড়ি গিয়ে তোমার মা বোনের কাছ থেকে বিদায় নিয়ে আসবে, ঠিক আছে? অনেক কাগজপত্র তৈরি করতে হবে। আর শোনো, যেখান থেকে অপমানিত হয়ে ফেরত যাচ্ছে তুমি, পরের বার সেখানে এমন ভাবে আসবে যাতে তারা তোমার উপস্থিতি পেয়ে নিজেদেরকে ধন্য মনে করে, নিজেকে সেইভাবে তৈরি করবে, ঠিক আছে? আমি যাচ্ছি এখন, অনেক পেপারস তৈরি করতে হবে। আমি কৃতজ্ঞ, ভীষণভাবে কৃতজ্ঞ একজন মানুষের কাছে, যে মানুষটা আপনাদের সবার প্রিয়, আমারও ভীষণ প্রিয়, যাকে ছাড়া আমি আপনাদের সামনে এই যে এভাবে সাদ বিন আব্দুল্লাহ হয়ে এভাবে দাঁড়াতে পারতাম না। তিনি আর কেউ না, তিনি আমার খুব প্রিয় একজন শিক্ষক। খুরশিদ আলম স্যার। আপনাকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি গর্বিত। আপনি এখানে আর আমি আপনাকে খুঁজছিলাম। কিছু কথা বলবার জন্য। ধন্যবাদ আপনাকে। সেদিন আপনারা আমার সঙ্গে যা করেছিলেন সেটা যদি না করতেন তাহলে আমি আজকের এই অবস্থানে কখনোই আসতে পারতাম না, হতো না। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আরেকটি কথা, আমি জানতাম এবং পরে পুরোপুরিভাবে জানতে পেরেছিলাম যে ওই ঘটনাতে আপনার কোনো ইনভলভমেন্ট ছিল না। আপনার উপর আমার কোনো রাগ নেই, একদমই নেই। বহুদিন পর ক্যাম্পাসে আসলাম। ক্যাম্পাসটা কি কেউ আমাকে একটু ঘুরিয়ে দেখাবে? আগের মতন